গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ৪২। আগের পর্বের পর। সন্ধ্যাবেলা তন্নি নিচে নেমে এলো সবার জন্য চা বানাতে। রান্নাঘরে ঢুকে দেখে মোহিনী দেবী লুচি ভাজছে। তন্নিকে রান্নাঘরে দেখে একটা প্লেটে লুচি তরকারি সাজিয়ে তন্নির হাত ধরে রান্নাঘর থেকে বের করে ডাইনিং টেবিলে বসিয়ে দিলেন। তন্নি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে তিনি বললেন, তোমাকে রান্নাঘরে যেতে হবে না বৌমা, এইগুলো খাও। সকালে জলখাবারের পর তো কিছুই খাওনি, তার উপর অতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলে। নাও নাও, খেয়ে নাও। এতক্ষণ মোহিনী দেবীর ব্যবহারে মনটা একটু ভালো হলেও অজ্ঞান হয়ে যাওয়ার কথা শুনেই ওর মনের ভেতরের অভিমানটা চাড়া দিয়ে উঠল। ঘরের লোক বাইরের লোক মিলে যখন ওকে আর রাজকে অপবাদ দিচ্ছিল, তখন এই মানুষ দুটো একটা কথাও বলেননি। অন্তত এটাও বলেননি, না আমার বৌমা এরকম কাজ করতে পারে না। তখন তাদের ছেলের কথা এতটাই বিশ্বাস ছিল তাদের, কিন্তু এখন সেই ঘটনার দোহাই দিয়ে মন ভোলাতে এসেছেন। এরপর তন্নি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শান্তভাবে বলল, আমার খিদে নেই। এই বলে রান্নাঘরে যাওয়ার উদ্যোগ নিতেই মোহিনী দেবী আবার হাত চেপে ধরল। আমি বললাম না রান্নাঘরে যেতে হবে না। তন্নি বলল, এটা বুঝি আমার শাস্তি? হ্যাঁ, তাই হবে হয়তো। পরপুরুষের সাথে নষ্টামি করেছি, আমি অপবিত্র হয়ে গেছি না? সেই জন্যই আমার রান্নাঘরে যাওয়া বারণ, তাই না? মোহিনী দেবী ধমকে বললেন, বৌমা আমি কি কিছু ভুল বললাম মা? ওই সময় সবার মতো আপনারাও তো বিশ্বাস করে নিয়েছিলেন যে আমি পাপ করেছি, তাই আপনারা যা শাস্তি আমাকে দিতে চান আমি তা মাথা পেতে নেব। বিধানবাবু সোফায় বসে এতক্ষণ সব কথা শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। আমরা চুপ ছিলাম তার অর্থ এই না যে আমরা ওর ওপর বিশ্বাস করেছি। বিধানবাবুর কথায় এবার তন্নির জমানো অভিমান রাগের রূপ নিল। যে মানুষটাকে সে নিজের বাবার জায়গায় বসিয়েছিল, সেই মানুষটা এতদিন তার সাথে স্নেহের অভিনয় করে গেছে, তার প্রতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অভিনয় করে গেছেন শুধুমাত্র তাকে ভোলানোর জন্য। সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তন্নি মাথা নিচু করে বলল, নীরবতার সম্মতির লক্ষণ হয় বাবা। আপনারা নীরব থেকে প্রমাণ করে দিয়েছেন যে আপনাদের ছেলে যা অপবাদ আমার ওপর লাগিয়েছে তা আপনারা বিশ্বাস করেন। তাই বিশ্বাস যখন করেছেন, তাহলে এসব অভিনয় কেন? বৌমা! তন্নি ফুঁপিয়ে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দেবেন মা। আমি জানি এ বাড়িতে পুরুষদের মুখের ওপর কথা বলার অধিকার নেই। তারা যাই করুক না কেন সেটাই মেনে নিতে হয়। আমিও তো তাই মেনে নিয়েছিলাম মা। আপনার ছেলের করা সব অত্যাচার তো সহ্য করতাম, তাহলে কেন আপনারা তখন প্রতিবাদ করতেন? আমি তো চাইনি আপনার ছেলেকে জেলে পাঠিয়ে বাড়ির সম্মান নষ্ট করতে। তাহলে কেন আমাকে ভোলানোর জন্য ওকে জেলে পাঠালেন? কেন আমার মনে এই ধারণাটা আনালেন যে সব পরিস্থিতিতে আপনারা আমার সাথে আছেন? আর আজ যখন অতগুলো লোকের সামনে আমার চরিত্রে দাগ কাটা হলো, তখন কেন আমার আপন মানুষগুলো আমার পাশে পেলাম না? কেন? কারণ সত্যির থেকে রক্তের সম্পর্ক বড় না? আজ রক্তের সম্পর্কের কাছে পরের বাড়ির মেয়ে হেরে গেছে মা। আমি হেরে গেছি। এতগুলো কথা বলে আমি আমার সীমা অনেক লঙ্ঘন করে ফেলেছি, তাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন। হাত জোড়ো করে তন্নি সবার কাছে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর বিধানবাবুও নিজের ঘরে চলে গেলেন, আর মোহিনী দেবীও তার পেছনে পেছনে ঘরে চলে গেলেন। আর এসব দৃশ্য দেখে তনয় আড়াল থেকে হেসে উঠল, আর মনে মনে ভাবল, কি বলেছিলাম না তন্নি, তোকে মা বাবার চোখে আর মা বাবাকে তোর চোখে খারাপ করব? দেখ দেখ আমি করে দিয়েছি। ছেলেকে জেলে পাঠিয়ে বৌমার সাথে পীড়িত করছিল না ওরা, সব পীড়িত ঘুচিয়ে দিয়েছি। এবার দেখি তুই কোথায় যাস। তোকে তো আমার পায়ে
এসেই পড়তে হবে রে। যেদিন তুই আমার পায়ে এসে পড়বি সেই দিন সব সুদে আসলে শোধ করব। এদিকে মোহিনী দেবী তার ঘরে এসে দেখলেন বিধানবাবু এক হাত দিয়ে চোখ ঢেকে আরাম কেদারায় বসে আছেন। মোহিনী দেবী পাশের চেয়ারে বসতেই বিধানবাবু চোখ মেলে তাকালেন, বললেন, বৌমাকে এ নিয়ে তুমি কোনো কথা বলো না মোহিনী। ও অনেক কষ্ট পেয়েছে, আমাদের ওপর অভিমানে ও এসব বলে ফেলেছে। মানুষেরও তো একটা সহ্যের সীমা থাকে, আজ সেই সব সীমা পেরিয়ে গেছে। মোহিনী দেবী বললেন, এত তো বোঝো মেয়েটাকে, তাহলে আজ কেন ওর পক্ষে কোনো কথা বললে না? আমাকেও কিছু বলতে দিলে না? তার উপর খোকার মিথ্যা কথাটা কেন স্বীকার করলে যে খোকাকে তুমি ছাড়িয়ে নিয়ে এসেছ? কারণ আছে মোহিনী, আমি জানতে পেরেছি খোকা কোনো অফিসের কাজে দিল্লি যায়নি। কি? আমি ওর অফিসে খোঁজ নিয়েছি, ওরকম কোনো মিটিং ছিলই না। তাহলে খোকা কেন দিল্লি গেছিল? জানি না মোহিনী, তবে খুব শীঘ্রই জানব। তোমার দিলীপ হালদারকে মনে আছে? হ্যাঁ, ওই তো পুলিশে কাজ করে। তুমি ওর কোন কেসে যেন সাহায্য করেছিলে? হ্যাঁ, ও এখন থানার ওসি। আমি ওকে দায়িত্ব দিয়েছি এসব জানার, আর স্বরাজ সাহার সাথে খোকার কী সম্পর্ক সেটাও খুঁজে বের করবে বলেছে। তবে ততদিন আমাদের খোকার চোখে ভালো সেজে থাকতে হবে। যদিও আমাদের বিশ্বাস করে কিছু কথা বলে তাই। কিন্তু তাতে তো বৌমা আমাদের ভুল বুঝছে বলো। বুঝুক না, সন্তানের ভালোর জন্য যদি তার চোখে খারাপ হতে হয় তাতে ক্ষতি কি মোহিনী? আর বৌমার চরিত্রে যে দাগ লেগে গেল, আর ওই রাজ আমাদের পরিবারের ঝামেলায় পড়ে ওর তো বদনাম হলো, ওদের চলে যেতে হলো। কি জানি পায়েল কেমন আছে? পায়েল ভালো আছে, আর ওরা যেখানে আছে। এমন সময় মোহিনী দেবী বিধানবাবুর মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। বিধানবাবু অবাক হয়ে বলল, কি হলো? এখন বললে শুনতে পেয়ে যাবে। কে শুনতে পাবে? এখানে তো কেউ নেই। ওই দেখো ভিউয়ার্স আমাদের কাহিনী শুনছে। রাজ কোথায় সেটা ওদের এখন জানতে দিলে হবে না। আমাদের লেখিকা বলেছে সময় আসলেই ওদের সব জানিয়ে দেবে। বিধানবাবু হেসে উঠলেন। তা দেখে মোহিনী দেবীও হেসে উঠলেন। পরের দিন কলি গেছে তিতলিকে স্কুলে ছাড়তে। তনয় আজ অফিসে যায়নি। বিজনেস ট্রিপে যাওয়ার জন্য নাকি একদিন অফিস থেকে তাকে রেস্ট দেওয়া হয়েছে। সে ডাইনিং রুমে বসে টিভি দেখছে। বিধানবাবু ও মোহিনী দেবী তাঁদের রুমেই রয়েছেন। তন্নি রান্নাঘরে রান্নায় ব্যস্ত। হঠাৎ করে কলির হাঁক ডাকে সে রান্নাঘর থেকে বেরিয়ে দেখল কলি গতকালের আগত প্রতিবেশীদের সাথে নিয়ে এসেছে। তারপর তনয়কে সোফা থেকে উঠিয়ে সম্মানিত প্রতিবেশীদের বসিয়ে দিল। তার এসব কাজকর্মে তনয়ের ভ্রু কুঁচকে গেল। শোরগোলের আওয়াজে বিধানবাবু ও মোহিনী দেবীও বেরিয়ে এলেন। প্রতিবেশীদের দেখে বিধানবাবু বলে উঠলেন, এ কি, আপনারা আবার এসেছেন? এটা কি পাড়ার চায়ের দোকান নাকি যে প্রতিদিন আড্ডা দিতে পৌঁছে যান? এক প্রতিবেশী বললেন, আমরা কি নিজে থেকে এসেছি নাকি? এই যে মেয়েটা, এই মেয়েটা তো আমাদেরকে ডেকে নিয়ে এলো। দ্বিতীয় প্রতিবেশী বললেন, এই মেয়ে আমাদের কেন ডেকে এনেছো? বলো, তাড়াতাড়ি বলো, আমাদের অনেক কাজ আছে। কলি বলল, আরে আরে বলছি, এত কিসের তাড়া? তারপর রুমে গিয়ে নিজের ল্যাপটপটা এনে টেবিলে রাখলো। ল্যাপটপটা অন করতেই আর একজন বলে উঠল, কি সিনেমা টিনেমা দেখাবে নাকি? কলি হেসে বলল, হ্যাঁ মাসিমা, সিনেমাই দেখাবো। কাল যে সিনেমার ক্লাইম্যাক্স দেখে গেছিলেন আপনারা, আজ সেই সিনেমাটা শুরু থেকে দেখাবো। বেচারা আমার জামাইবাবুটার মনে বড্ড দুঃখ ছিল সিনেমাটা পুরো দেখতে পায়নি বলে। কলির কথা শুনে সবার মুখ চুন হয়ে গেল। তারপর কলি একটা পেন ড্রাইভ ল্যাপটপে ঢোকালো। একটু পরেই একটা ভিডিও ক্লিপ চালু হলো। অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে তন্নি ছাদে এসে এদিক ওদিক কিছু একটা খুঁজে চলেছে। তারপর দরজা খোলার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ ধরে দরজা না খুলতে ছাদের এপাশ থেকে ওপাশ ছোটাছুটি করছে। তারপর আবার দরজা খোলার চেষ্টা করছে। তারপর ক্লান্ত হয়ে একসময় বসে পড়ল। আবার বেশ কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর রাজ এসে কোলে তুলে নিয়ে চলে গেল। এসব দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল।
তনয়ের মুখের রঙই তো পাল্টে গেছে। তন্নি নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। কলি আবার বলল, তাহলে আমার দিদিভাইয়ের কথাটা যে সত্যি তা প্রমাণ হলো তো? কতবার করে বলার পরও আপনাদের বিশ্বাস হলো না। সব সময় চোখের দেখা সত্যি হয় না। কাল আপনারা দিভাইয়ের আর রাজবাবুর গায়ে ওভাবে কাঁটা ছোটালেন। রাজবাবুর দোষ একটাই, যে উনি দিভাইকে বাঁচিয়েছেন। আপনারা ওদের নামে বদনাম করে গেলেন। আর কিছুক্ষণ থাকলে দিভাই স্ট্রোক হতে পারত, মৃত্যু পর্যন্ত হতে পারত। তখন সেই আপনারাই তো বলতেন, আহারে বউটা কত কম বয়সে মারা গেল, কত ছোট বাচ্চা রেখে চলে গেল, বলতেন নাকি? কেউ কোনো কথা বলতে পারল না। সবার মাথা নত হয়ে গেছে। নিন, সিনেমা দেখা কমপ্লিট, এবার আপনারা আসতে পারেন। কলি কথাটি বলতেই সুরসুর করে সব কেটে পড়ল। তন্নি কারোর দিকে না তাকিয়ে রান্নাঘরে ঢুকে গেল। তনয়ও মুখ চুন করে নিজের রুমে চলে গেল। কলিও তার রুমে চলে গেল। সন্ধ্যাবেলায় কলি নিজের রুমে বসে স্টাডি করছে, এমন সময় তন্নি এলো। তন্নিকে দেখে কলি বইটা সাইডে রেখে বলল, কি রে দি ভাই, বলবি কিছু? তন্নি বলল, রাজবাবুর কাজ না ওটা? কোনটা? ওই ভিডিও ক্লিপ? তন্নি কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর বলল, তার মানে ওরা মুম্বাই যায়নি? না, যায়নি। কাল বিকেলের ফ্লাইটে চলে যাবে। তন্নির বুকটা হু হু করে উঠল। চলে যাওয়ার কথা শুনে ওর মনটা ছটপট করতে লাগলো। তারপর বলল, তুই জানিস ওরা কোথায় আছে? কলি মাথা নেড়ে বোঝালো ও জানে। আমাকে নিয়ে যাবি একবার ওখানে? কলি চমকে গিয়ে বলল, দি ভাই, যাবি তুই? সত্যি বলছিস? যাওয়ার সময় পায়েলটার সাথে কথাই বলা হলো না। ওকে আগামী জীবনের জন্য শুভকামনা জানানো হলো না। তাই একবার। কলি বলল, আচ্ছা, কাল সকালেই যাব, 10টার মধ্যে ফিরে চলে আসবো। আর? তন্নি বলল, 10টার মধ্যে না, 10টার পরেই যাব। কিন্তু 10টা থেকে। তন্নি কলির কথার মাঝেই বলে উঠল, রাজবাবুর কনসার্ট আছে, জানি আমি। কলি বলল, জানিস তো তাহলে কি করে তখন দেখা করবি? তন্নি বলল, আমি ওনার মুখোমুখি হতে চাই না কলি, তাই ওই সময় ওনার অনুপস্থিতিতে পায়েলের সাথে দেখা করে চলে আসব। 1 মিনিট, তুই রাজবাবুর সাথে দেখা করবি না? তন্নি ঘাড় নেড়ে না বোঝালো। রাজবাবু তোর জন্য এত কিছু করলো, আর তার যাওয়ার আগে তার বাড়িতে গিয়েও তুই তার সাথে দেখা করবি না? তন্নি নীরবে চোখের জল ফেলে বলল, ওনার সামনে দাঁড়ানোর আমার মুখ নেই বোন। ওনার সব অপমান অপবাদের জন্য দায়ী আমি। আমার জন্য ওনার মতো একজন মানুষ না, ভগবান আজ কলঙ্কিত হয়েছে আমার জন্য। আরও কিছু হোক আমি চাই না। তাই ওনার যাওয়ার সময় এই অপয়ার ছায়াও ওনার ওপর ফেলতে চাই না। কলি চুপচাপ কেঁদে চলেছে। সত্যি তন্নির কথায় বিরোধিতা করার মতো তার কাছে কোনো ভাষা নেই। তন্নি আবারও বলে চলল, কিন্তু পায়েলের জন্য আমাকে একবার যেতে হবে রে। ওর সন্তানের জন্য আমি একটা জিনিস তৈরি করেছিলাম, যেটা ওকে দেয়া হয়নি। তাই শেষবারের মতো ওর সাথে দেখা করতে চাই। কিন্তু তুই আমাকে প্রমিস কর বোন, আমি যে যাব সে কথা তুই রাজবাবুকে বলবি না। এমনকি আহিল বা পায়েলকেও আগে থেকে বলার কোনো দরকার নেই। তুই প্রমিস কর, বলবি না? আচ্ছা, ঠিক আছে। তন্নি কলির হাতটা নিজের মাথায় দিয়ে বলল, আমার মাথা ছুঁয়ে বল বোন। কলি কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে বাধ্য হলো কথা দিতে। তন্নির সাথে কি রাজের দেখা হবে? জানতে হলে পরের পর্ব শুনতে হবে। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।